Hello, dear students and viewers. Welcome back to my online English class in YouTube can Learn English channel. I hope you all are well by the grace of Almighty and enjoying your times. I'm Milan Mandal here in this channel to facilitate your English language learning and academic English learning. As usual, I'm here with another important class for those who are learning English language. And in this class, I'm going to discuss the basic pattern 9 অর্থাৎ the last pattern of simple declarative sentence, and the pattern is there plus verb plus subject. তোমরা প্যাটার্নটি দেখেই বুঝতে পারছো যে আমরা যে 9টি প্যাটার্ন আলোচনা করলাম আজকের সহ তার মধ্যে সবচেয়ে ব্যতিক্রম একটি প্যাটার্ন হলো এই নবম প্যাটার্নটি। আর এই প্যাটার্নটি শুরু হচ্ছে there দিয়ে, এবং এই প্যাটার্নটি যেমন অন্য প্যাটার্ন থেকে আলাদা তেমনি এর ব্যবহারও সবচেয়ে বেশি। আমরা যদি প্রত্যেকভাবে একটু খেয়াল করি পড়ার সময় লেখার সময়, তাহলে দেখব এই প্যাটার্নটি ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে। So dear students, I hope you are with me to learn this last and important pattern of simple declarative sentence. So okay, I hope you are all ready. So let's go to the sheet where I have discussed the pattern with example to make it clear to you. So good students, we are here in our sheet, and you can see that this is the pattern number 9, and we will discuss it with extension. And এবং এখানে এক্সটেনশন বলতে আমি কি বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি জেনে ফেলেছো যদি আমার পূর্বের যে 8টি সেন্টেন্স প্যাটার্ন আমি আলোচনা করেছি সেগুলো যদি দেখে থাকো। তাহলে আজকের প্যাটার্নটি হচ্ছে there plus verb plus subject, এবং এক্সটেনশন হিসেবে আমরা পেতে পারি adverbs or adverb phrases. মূলত বেসিক যে প্যাটার্নটুকু তা হচ্ছে there plus verb plus subject. এখন এই প্যাটার্নটি বিশেষ কয়েকটি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যেখানে there দিয়ে শুরু হলেও সেন্টেন্সের কিন্তু there এর কোনো অর্থ থাকে না, বরং এখানে যে ভার্বটি ব্যবহার করা হয় সেই ভার্বটি প্রধানত ব্যবহৃত হয় সাবজেক্ট অনুসারে, আর সাবজেক্টটি আমরা পাচ্ছি কোথায়? ভার্বের পরে। আমরা প্রত্যেকটি প্যাটার্ন, আমরা প্রিভিয়াস প্যাটার্নগুলো যদি একটু খেয়াল করি তাহলে দেখব কি যে 8টি প্যাটার্ন যে আলোচনা করেছি সেখানে সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব কমপ্লিমেন্ট যেটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস কমপ্লিমেন্ট যেটা অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। এছাড়াও রয়েছে ট্রানজিটিভ ভার্ব দিয়ে 4টি স্ট্রাকচার যেগুলো সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট তার সাথে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট তার সাথে নাউন কমপ্লিমেন্ট, এবং সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস ডাইরেক্ট অবজেক্ট। তাহলে দেখো এখানে প্রত্যেকটাতেই সাবজেক্ট কোথায় রয়েছে? শুরুতে রয়েছে, তারপরে ভার্ব এসেছে, তারপর এসেছে আমাদের বাকি ভার্বের সাথে রিলেটেড কমপ্লিমেন্ট, অবজেক্ট অথবা যে অ্যাডভার্বগুলো ব্যবহৃত হয় সেগুলো। কিন্তু আজকের প্যাটার্নটিতে আমরা পাচ্ছি কি there plus verb plus subject, অতএব সাবজেক্টটি এসেছে ভার্বের পরে। তাহলে ভার্বের পরে বসলেও ভার্ব কিন্তু এই সাবজেক্ট অনুসারেই বসবে, এমন না যে দেয়ার অনুসারে আসলে ভার্ব বসবে, তা নয়। এটাকে বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। আমরা এখানে বলছি দ্য সেন্টেন্স স্টার্ট উইথ অ্যান ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ এখানে দেয়ারটি যেটা ব্যবহার করবে এটা জাস্ট সেন্টেন্সকে শুরু করার জন্য। এটা কিন্তু এই দেয়ার দিয়ে কিন্তু কোনো কিছুকেই নির্দেশ করা হয় না, অতএব একে নন রেফারেন্সিয়ালও বলা হয়ে থাকে। এটা জাস্ট ইন্ট্রোডিউস করার জন্য সেন্টেন্সকে, এবং বলা হচ্ছে this there has no meaning in the sentence. Here the verb agrees with the subject, not with the there. অর্থাৎ এখানে সাবজেক্টের সাথে ভার্ব এগ্রি করবে, কিন্তু there দিয়ে শুরু হয় বলে যে there দিয়ে হবে তা কিন্তু নয়। তাহলে আমি আশা করি তোমাদের বোঝাতে পারছি যে গঠনটি ব্যতিক্রম এই ক্ষেত্রে যে এটা সাবজেক্ট দিয়ে শুরু না হয়ে there দিয়ে শুরু হচ্ছে, এবং সাবজেক্ট প্রধানত আসে কোথায়? ভার্বের পরে। আর ভার্বের পরে সাবজেক্ট আসলেও ভার্ব প্রধানত সাবজেক্ট অনুসারেই বসে। আর এখানে যে অ্যাডভার্বিয়াল গুলো পাচ্ছি সেগুলো এক্সটেনশন হিসেবে আমাদের অর্থের সাথে মিল রেখে আমরা ব্যবহার করতে পারবো। তা চলো আমরা কয়েকটি উদাহরণ থেকে জেনে নিই। There is a tree behind our house. তাহলে behind our house এইটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। তাহলে বেসিক প্যাটার্নটুকু হচ্ছে there প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। আর দেখো সাবজেক্ট যেহেতু এখানে সিঙ্গুলার আর ট্রি আমরা বলছি, এ কারণেই আমরা কিন্তু এখানে ইজ ইউজ করেছি, এবং যেহেতু এটা প্রেজেন্ট টেন্স অতএব আমাদের বাড়ির পিছনে একটি গাছ আছে।
একইভাবে there are few people in the market, এখানে এটা অ্যাডভার্বিয়াল, তাহলে বেসিক প্যাটার্ন হচ্ছে there প্লাস ভার্ব প্লাস হচ্ছে few people হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্ট যেহেতু প্লুরাল ফর্ম এই জন্য আমরা এখানে পাস্ট টেন্সে was ইউজ না করে ব্যবহার করেছি were। এইভাবে there lived an old man in that house, ওই বাড়িতে একজন বৃদ্ধ লোক থাকতো। তাহলে there দিয়ে শুরু করেছি, কিন্তু এখানে মেইন ভার্ব হচ্ছে lived, সাবজেক্ট হচ্ছে an old man in that house হচ্ছে এখানে অ্যাডভার্বিয়াল। এইভাবে there exist a discipline in nature, প্রকৃতির মধ্যে শৃঙ্খলা বিরাজ করে, এরকম অর্থে exists হচ্ছে এখানে ভার্ব, আর ডিসিপ্লিন হচ্ছে এখানে সাবজেক্ট, ইন নেচার হচ্ছে এখানে অ্যাডভার্বিয়াল। there goes the train, ট্রেনটি যাচ্ছে, এরকম ভাবে সাবজেক্ট বসেছে ভার্বের পরে এবং সাবজেক্ট অনুসারে, কিন্তু যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং টেন্সটি হচ্ছে যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য এখানে আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করেছি, এখানে আমরা কি যুক্ত করেছি, এস যুক্ত করেছি। তাহলে এইভাবে প্রত্যেকটা ব্যাপারই ঠিক থাকবে, শুধু সেন্টেন্সটি শুরু হবে দেয়ার দিয়ে এবং সাবজেক্টে থাকবে হচ্ছে ভার্বের পরে, আর সাবজেক্ট অনুসারে আমরা ভার্বটাকে ব্যবহার করব। এখন ব্যাপার হলো এই স্ট্রাকচারটি আমরা কখন ব্যবহার করব, কখন আমরা দেয়ার দিয়ে সেন্টেন্সটিকে শুরু করব। তাহলে আমরা চলো এই স্ট্রাকচার নিচের কোন কোন সিচুয়েশন গুলোকে এক্সপ্রেস করতে ব্যবহার করব আমরা সেটা পড়ে ফেলি। বলা হচ্ছে কি দিস স্ট্রাকচার ইজ ইউজড টু এক্সপ্রেস দ্য ফলোইং সিচুয়েশনস। স্পেশালি আমরা এখানে দেখতে পারবো যে অবস্থান করা অর্থটাই এখানে বেশি নির্দেশ করে, অবস্থান করা বা অস্তিত্ব বিরাজ করা এরকম কিছুকেই প্রধানত ব্যবহার করা হচ্ছে এখানে। আমরা যে উদাহরণগুলো পেয়েছি এখানে প্রধানত অবস্থান করা বোঝাচ্ছে, অথবা আছে অর্থে বোঝাচ্ছে, অথবা কারো অস্তিত্ব বিরাজ করছে এমনটা বোঝাচ্ছে। তো এখানে আমরা পেয়েছি গোজ, যা দিক নির্দেশনা হিসাবে কোনো দিক বা গতি নির্দেশ করতে এখানে ব্যবহার করছি। তো এইভাবে আমরা কিন্তু বি ভার্ব ছাড়াও দেখো অন্যান্য ভার্ব গুলো ব্যবহার করতে পারছি এই স্ট্রাকচারে। তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা এগুলোকে ব্যবহার করব এটাই আমাদের জানার বিষয়। সো ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা একটু জেনে নিই। প্রথমে আমরা বি ভার্ব ব্যবহার করে যে অর্থগুলোকে প্রকাশ করতে পারবো, দেয়ার এর পর বি ভার্ব ব্যবহার করে আমরা সেইগুলোকে একটু জেনে নিই। বলছে কোনো কিছুর অবস্থান নির্দেশ করতে, এখানে অবশ্যই কোনো কিছুর অবস্থান আমরা নির্দেশ করতে এই স্ট্রাকচারটি ব্যবহার করব। যেমন there is some money in the purse, বললাম পার্সে বা টাকার ব্যাগে কিছু টাকা আছে, তাহলে অবস্থান নির্দেশ করছে। এই আছে মানে অধিকার বোঝাচ্ছে না, যে আমার কিছু টাকা আছে আর ব্যাগে কিছু টাকা আছে, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। যদি আমি বলি আই হ্যাভ সাম মানি, এটা দিয়ে কিন্তু অধিকার বোঝাচ্ছে, এখানেও আমরা পাচ্ছি আছে, এখানেও আমরা পাচ্ছি আছে, কিন্তু এটা দিয়ে আছে বলতে অবস্থান বোঝাচ্ছি, আর এটা দিয়ে আমরা বুঝছি কি অধিকার। অতএব আমরা অধিকার নির্দেশ করব না, কোনো কিছুর অবস্থান নির্দেশ করবো। তাহলে কি বললাম, দেয়ার ইজ সাম মানি ইন দ্য পার্স, অর্থাৎ টাকার ব্যাগে কিছু টাকা আছে। একইভাবে এখানে কি বলছে, তবে যেহেতু এটা অবস্থান নির্দেশ করবে তাই এখানে সাধারণত অ্যাডভার্ব অফ প্লেস ব্যবহার করা হচ্ছে। এই যে ইন দ্য পার্স হচ্ছে স্থান বোঝাচ্ছে। এইভাবে দেয়ার আর মেনি পিপল অন দ্য ব্রিজ, ব্রিজের উপরে অনেক লোক আছে, তাহলে অবস্থান নির্দেশ করছে লোকজনের। দেয়ার ওয়াজ আ লিটল ওয়াটার ইন দ্য পিচার, কলসে খুবই অল্প পানি আছে। দেয়ার আর ফিউ কাউস ইন দ্য ফিল্ড, মাঠে ফাইভ কাউস, এখানে 5টি গরু ছিল আর কি, ওয়ার। তাহলে there were 5 cows in the field, এটা past tense ছিল। there was a little water in the pitcher, কলসে অল্প পানি ছিল। there must be a mosque in this area, এই এরিয়াতে অবশ্যই একটা না একটা মসজিদ আছে, এরকম। তাহলে এটা দিয়ে কি বলছে, অবস্থান নির্দেশ করছে। তাহলে আমরা প্রথমত সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই অবস্থান নির্দেশ করার জন্য, তাই কোনো কিছুর অবস্থান নির্দেশ করতেই আমরা এই দেয়ার দিয়ে সেন্টেন্সটিকে ব্যবহার করব। এরকম যে কোনো কিছু বোঝাতে, যে কোনো ব্যাপারটা আমরা নির্দেশ করতেই দেয়ারটাকে ব্যবহার করে থাকি। তোমরা যদি একটু পড়ার ক্ষেত্রে দেয়ারের গঠনটি পাও তখন একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে এখানে দেয়ারটি আসলে কোন অর্থে ব্যবহার করা হচ্ছে। তাহলে প্রথম অবস্থা আমরা ব্যাপারটি পেলাম কি অবস্থান নির্দেশ করার ক্ষেত্রে, এবং এখানে দেয়ার প্লাস বি ভার্ব, তারপরে যার অবস্থান বোঝাবো সে সাবজেক্টে বসবে, তার সাথে তার অবস্থানটা কোথায় সেটাকে নির্দেশ করার জন্য আমরা অ্যাডভার্বটি তারপরে ব্যবহার করব। এরপর বলা হচ্ছে কোনো কিছুর অস্তিত্ব নির্দেশ করতে, যে কোনো কিছুর অবস্থান আমরা সরাসরি নির্দেশ করতে পারছি না আসলে কোথায় রয়েছে, কিন্তু তার যে একটা অস্তিত্ব রয়েছে সেইটাকে আমরা বোঝাতে ব্যবহার করব। যেমন বলছি দেয়ার ইজ আ ডিসিপ্লিন ইন নেচার, প্রকৃতির মধ্যে
শৃঙ্খলা বিরাজ করছে। কোথায় নির্দেশ করছে তা নয়, বরং এখানে যে প্রকৃতির মধ্যে অবস্থান করছে, ডিসিপ্লিন বা শৃঙ্খলার যে একটা অস্তিত্ব রয়েছে সেটা নির্দেশ করতে কিন্তু আমরা ব্যবহার করছি। দেয়ার আর সাম মিস্টেকস ইন ইউর রাইটিং, তোমার লেখায় কিছু ভুল আছে। অতএব ভুলটা কোন জায়গায় আছে সেটাকে নির্দেশ করা আমার মূল উদ্দেশ্য নয়, কিন্তু ভুল যে আছে, ভুলের যে অস্তিত্ব রয়েছে সেটা নির্দেশ করতে কিন্তু আমরা এখানে ব্যবহার করছি। দেয়ার ইজ আ ক্রিকেট ম্যাচ বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা ক্রিকেট ম্যাচ আছে। তার মানে এখানে এর অস্তিত্ব নির্দেশ করছে, কোন জায়গায় অবস্থান করছে সেটা কিন্তু আমার এখানে বোঝানোর উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যে একটা খেলা রয়েছে সেটাকে নির্দেশ করা, তাহলে এর অস্তিত্ব। দেয়ার ইজ গড, ঈশ্বর আছে, তাহলে ঈশ্বর আছেন এটাকে কিভাবে নির্দেশ করছি আমরা? জাস্ট অস্তিত্ব নির্দেশ করছি, কিন্তু কোথায় আছে সেটা নির্দেশ করা আমার উদ্দেশ্য এখানে নয়। দেয়ার উইল বি আ কেওস অ্যামং আস, আমাদের মধ্যে অবশ্যই কি হবে, একটা দাঙ্গা তৈরি হবে, একটা বিশৃঙ্খলা তৈরি হবে। সুতরাং কি বলছি, যেখানে আসলে সরাসরি তার স্থান নির্দেশ করা হচ্ছে না, বরং তার অস্তিত্ব নির্দেশ করা হচ্ছে। তাহলে প্রথমটি আমরা পেলাম অবস্থান নির্দেশ করা, দ্বিতীয়টি পেলাম অস্তিত্ব নির্দেশ করা। এর স্ট্রাকচারটা একই, শুধু সেন্সগতভাবে একটু পার্থক্য রয়েছে। এরপর আমরা চলে যাব হচ্ছে ঘটনার অবস্থা প্রকাশ করতে। কোন একটা বিষয়ের একটা ঘটমান অবস্থা বা ঘটনাটি ঘটে গেছে এমন কিছু নির্দেশ করার জন্য আমরা প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল আমরা ফ্রেজ অথবা সেই ওয়ার্ডটিকে ব্যবহার করব ওই সাবজেক্টের পরে। তাহলে দেয়ার প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট থাকবে, আর ওই সাবজেক্টের অবস্থা নির্দেশ করব। তখন আর অবস্থান নয়, বরং সেই সাবজেক্টের অবস্থা, সেই কি কাজটা করছে সেটা কি ঘটমান নাকি কাজটা শেষ হয়ে গেছে, এমন একটা কিছু নির্দেশ করার জন্য আমরা ওই নাউনের পরে পোস্ট মডিফায়ার হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অথবা পাস্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল ফ্রেজ আমরা ইউজ করব। তাহলে স্ট্রাকচারটা একই। দেখো, দেয়ার ইজ আ বার্ড, পাখি বলতে দেয়ার ইজ আ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, মানে আকাশে একটি পাখি উড়ছে। তাহলে এই সেন্সে কিন্তু আমরা বলিনি আ বার্ড ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, এই সেন্সটা ব্যবহার না করে আমরা দেয়ার দিয়ে ইউজ করছি। তাহলে দেয়ার ইজ আ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, তাহলে এইটুকু হচ্ছে আমার মেইন সাবজেক্ট, মানে মেইন সেন্টেন্স প্যাটার্ন, দেয়ার প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট। এক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপলটা এক্সটেনশন হিসেবে ব্যবহার করেছি এই বার্ডকে পোস্ট মডিফাই করতে। তাহলে এটা ওই বার্ডের কি অবস্থা, ঘটনা যে ঘটনাটা ঘটছে তার অবস্থা এখানে নির্দেশ করা হচ্ছে। একইভাবে দেয়ার আর ফিউ সোলজার্স ওন্ডেড, মানে কিছু সৈনিক আহত হয়েছিল, বলে কিছু সৈনিক আছে যারা আহত হয়েছিল, এমন সেন্স এখানে প্রকাশ করতে ব্যবহার করা হচ্ছে। একইভাবে দেয়ার আর মেনি পিপল এফেক্টেড বাই করোনা ভাইরাস, অতএব অনেক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এটা মানে অনেকটা এমফাসাইজ করতে ব্যবহার করা হচ্ছে, এমন একটা সেন্স এখানে আমরা এই গঠনটিকে ব্যবহার করেছি। দেয়ার উইল বি নো ম্যান ক্রসিং দ্য রিভার, কোন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে হয়তো বলা হচ্ছে যে কোনো মানুষই আর এই নদী পার হবে না। দেয়ার মাস্ট বি আ ওয়ে টু সলভ দ্য প্রবলেম, অতএব সমস্যাটি সমাধান করার জন্য অবশ্যই একটা উপায় বের হবে বা উপায় থাকবে বা উপায় পাবো, এরকম একটা সেন্সে কিন্তু আমরা এই গঠনটিকে ব্যবহার করছি, দেয়ার মাস্ট বি আ ওয়ে টু সলভ দ্য প্রবলেম। তাহলে এইভাবে দেয়ার প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট এবং তার সাথে আমরা প্রেজেন্ট পার্টিসিপল হোক, পাস্ট পার্টিসিপল হোক, তাদের ফ্রেজ হোক অথবা ইনফিনিটিভ আর ইনফিনিটিভ ফ্রেজ যেগুলো হোক আমরা ব্যবহার করেছি। তাহলে এই তিনটা সেন্সে প্রধানত দেয়ার প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট এবং তার সাথে এক্সটেনশন হিসেবে অন্যান্য কিছু ব্যবহার করে আমরা এই গঠনটিকে ব্যবহার করতে পারি। তাহলে আমরা কি কি পেলাম? প্রথমটা পেরেছি কোনো কিছুর অবস্থান নির্দেশ করতে, অবস্থান মানে তার জায়গা নির্দেশ করতে। তারপরটা কোনো কিছুর অস্তিত্ব নির্দেশ করছে, তার জায়গা নির্দেশ করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু সেটা আছে কি নাই এমনটা নির্দেশ করা আমার এখানে উদ্দেশ্য। আরেকটি হচ্ছে সাবজেক্টের অবস্থা নির্দেশ করা, সাবজেক্টের অবস্থান নয় বরং অবস্থা, মানে তার পরিস্থিতিটা কি, তার যে কাজ হচ্ছে সেই কাজটা কি ঘটমান নাকি কাজটা ঘটে গেছে, এরকম একটা সেন্স আমরা নির্দেশ করতে এই দেয়ার প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট তারপরে আমরা যা যা বসানোর তা তো আগে বলে ফেলেছি, তোমরা অবশ্যই খেয়াল করবে। তাহলে হচ্ছে এই মেইন তিনটি বিষয় কিন্তু বি ভার্ব সহ দেয়ারটাকে ব্যবহার করা হচ্ছে। এখন বলা হচ্ছে দেয়ার ছাড়াও কিন্তু বলা হচ্ছে দেয়ারের এই গঠনে বি ভার্ব ছাড়াও কিন্তু অন্যান্য ভার্ব ব্যবহৃত হতে পারে এবং সেখানেও আমরা তিনটি বিষয়কে পাবো। এখানে যে বিষয়গুলোকে নির্দেশ করা হচ্ছে অনেকটা সেই বিষয়গুলোকে এখানে আমরা বি ভার্ব ছাড়াও অন্য ভার্ব দিয়েও প্রকাশ করতে পারি, কিন্তু গঠনটা একই হবে, দেয়ার প্লাস ভার্ব বসবে, তখন আর বি ভার্ব নয়, ওই সেন্সে যে ভার্বগুলো আসার সেই ভার্বগুলো আমরা ব্যবহার করব। যেমন এখানে অস্তিত্ব বা অবস্থান নির্দেশ,
তাহলে আমরা এখানে আগে পেয়েছিলাম অবস্থান, তারপর পেয়েছিলাম অস্তিত্ব, আর এখানে আমরা একবারেই ব্যবহার করছি যে এই ভার্বগুলো দিয়ে অস্তিত্ব বা অবস্থান উভয়ই একত্রে নির্দেশ করতে পারে। তাহলে কি কি ভার্ব, যেমন এক্সিস্ট মানে অবস্থান করা, অস্তিত্ব নির্দেশ করে, লিভ মানে বসবাস করা, স্ট্যান্ড মানে থাকা, এরকম অবস্থান করা বোঝাচ্ছে, রিমেইন মানে অবস্থান করা বোঝাচ্ছে, বিকাম মানে কোনো কিছু হওয়া বোঝাচ্ছে, একইভাবে হওয়া মানে কোনো কিছুর অস্তিত্ব নির্দেশ করা বোঝাচ্ছে, স্টে মানে অবস্থান করাকে বোঝাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু বি ভার্ব ছাড়াও আমরা ওই একই গঠনে এই ভার্বগুলোকে ব্যবহার করতে পারি। যেমন দেয়ার এক্সিস্টস অ্যান এনমিটি বিটুইন দ্য ব্রাদার্স, তাহলে দুই ভাইয়ের মধ্যে শত্রুতা বিরাজ করছে। তাহলে এক্সিস্ট মানে আমরা জানি এখানে কি বলছে, অবস্থান করা, তাহলে অস্তিত্ব নির্দেশ করা, অবস্থান ঠিক নয়, এটা অস্তিত্ব, যে তাদের মধ্যে একটা শত্রুতা বিরাজ করছে সেটাকে নির্দেশ করা হচ্ছে। একইভাবে দেয়ার স্টুড আ স্ট্যাচু ইন দ্য ইন্টারসেকশন, মানে মোড়ে, 4 রাস্তার মোড়ে হোক বা 3 রাস্তার মোড়ে হোক, এমন একটা জায়গাতে কি রয়েছে, একটা স্ট্যাচু বা মূর্তি আছে। তাহলে এখানে স্ট্যাচুটার কি অবস্থান নির্দেশ করছে। দেয়ার লিভড আ পোর ফার্মার ইন আ সার্টেন ভিলেজ, অর্থাৎ কোন একটা গ্রামে একজন গরিব কৃষক বসবাস করত। এটা দিয়ে কি বোঝাচ্ছে, অবস্থান নির্দেশ করা বোঝাচ্ছে। দেয়ার রিমেইনড অনলি 2 স্ট্রং টিমস টু প্লে দ্য ম্যাচ, অতএব ম্যাচটি খেলার জন্য শুধুমাত্র 2টি স্ট্রং শক্তিশালী দল বাকি ছিল। তাহলে এখানে দেয়ার প্লাস রিমেইনড অনলি 2 স্ট্রং টিমস, এটা হচ্ছে সাবজেক্ট। একইভাবে দেয়ার বিকাম আ প্রবলেম ইন দ্য প্রসেস, প্রসেসের মধ্যে একটা সমস্যা হয়ে গেল। এরকম আর কি অর্থে আমরা অস্তিত্ব বা অবস্থান নির্দেশ করতে বি ভার্ব ছাড়াও এই ভার্বগুলোকে ব্যবহার করতে পারি। আরো যে সকল ভার্ব রয়েছে এগুলো নির্দেশক, আমরা সেগুলোকে কিন্তু এই মোটামুটি স্ট্রাকচারে ব্যবহার করতে পারি। এরপর গতি বা দিক নির্দেশক ভার্ব, চলমান অবস্থা বোঝাচ্ছে বা চলছে এমন কিছু, অথবা কোনো দিক নির্দেশ করছে এমন কিছুকে নির্দেশ করার জন্য যে ভার্বগুলোকে ব্যবহার করা হয়, যেমন অ্যাপিয়ার হাজির হওয়া, কাম আসা, গো যাওয়া, ওয়াক মানে হাঁটা, রান আর ইউএন রান মানে দৌড়ানো, মুভ মানে চলা, এরকম আর কি যে গতি বা দিক নির্দেশক ভার্বগুলো এই সেন্টেন্সে আমরা ব্যবহার করতে পারি। দেয়ার অ্যাপিয়ার্ড আ বেয়ার বিফোর দেম, মানে তাদের সামনে একটা ভাল্লুক হাজির হলো। দেয়ার কেম আ স্টর্ম ডিস্ট্রয়িং এভরিথিং, সবকিছু ধ্বংস করে, তাই তো, কি হলো, একটা স্টর্ম বা একটা ঝড় এসে গেল। তাহলে একটা ঝড় আসলো সবকিছু ধ্বংস করতে করতে, ব্যাপারটা এরকম। দেয়ার গোজ দ্য বেয়ার কার্সিং, দেয়ার গোজ দ্য বেগার কার্সিং, অর্থাৎ ভিক্ষুকটি অভিশাপ দিতে দিতে চলে গেল। দেয়ার ওয়াক্স দ্য চাইল্ড, শিশুটি হাঁটছে, এরকম আর কি সেন্সে আমরা ব্যবহার করেছি। দেয়ার মুভস আ স্নেক ইন দ্য হোল, গর্তের ভিতর একটি সাপ নড়াচড়া করছে, এরকম সেন্সে আমরা কিন্তু দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, তার সাথে আমরা কি ব্যবহার করেছি, অ্যাডভার্বিয়াল যদি প্রয়োজন হয় বা অন্য কোনো সেন্স যেগুলো ঘটনা নির্দেশক, সেগুলো যদি আমরা নির্দেশ করি তাহলে এই গঠনটাকে আমরা ব্যবহার করতে পারি। এরপর 3 নম্বরে কি বলা হচ্ছে, কোনো কিছু হওয়া বা ঘটা নির্দেশ করবে। তাহলে কোনো কিছু ঘটবে, কেমন, অ্যারাইজ মানে কোনো কিছু ঘটা, অ্যাপিয়ার মানে কোনো কিছু হয়ে যাওয়া, ঘটা, ডেভেলপ মানে কোনো কিছু উন্নত হওয়া, মানে ঘটা বোঝাচ্ছে এখানে আসলে, গ্রো মানে সৃষ্টি হওয়া বা ঘটা বোঝাচ্ছে, হ্যাপেন মানে ঘটা, অকার মানে ঘটা, স্টার্ট মানে শুরু হওয়া, বিগিন মানে শুরু হওয়া, এরকম কোনো কিছু হওয়া বা ঘটা নির্দেশক যে ভার্বগুলোকে আমরা ব্যবহার করতে পারি সেগুলোকেও আমরা এই স্ট্রাকচারে ব্যবহার করব। যেমন দেয়ার অ্যারোজ আ মিস আন্ডারস্ট্যান্ডিং অ্যামং আস, মানে আমাদের মধ্যে একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হলো। তারপর দেয়ার অ্যাপিয়ার্স আ প্রবলেম ইন দ্য এডুকেশন সিস্টেম, তাহলে শিক্ষা পদ্ধতিতে একটা সমস্যা সৃষ্টি হলো। একইভাবে দেয়ার হ্যাপেন্ড অ্যান অ্যাক্সিডেন্ট বিফোর আওয়ার আইস, আমাদের চোখের সামনেই একটা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটে গেল। দেয়ার গ্রিউ আ কোরাল বিটুইন দ্য টু ফ্রেন্ডস, দুই বন্ধুর মধ্যে কি হলো, ঝগড়া বেঁধে গেল। দেয়ার স্টার্টেড আ হেলস্টর্ম, একটা শিলাবৃষ্টি শুরু হয়েছিল। তো এরকম ভাবে দেখো কোনো কিছু ঘটা অর্থেও আমরা যে ভার্বগুলোকে ব্যবহার করে থাকি সেগুলো এই স্ট্রাকচারে দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, তার সাথে এক্সটেনশন অন্যান্য কিছু ব্যবহার করে কিন্তু আমরা অর্থগুলোকে প্রকাশ করতে পারি। আর এগুলোকে কি দিয়ে ব্যবহার করেছি, বি ভার্ব ছাড়া অন্য কোনো ভার্ব। তাহলে আমরা দুই ভাবে স্ট্রাকচারটা পাচ্ছি, একটা হচ্ছে দেয়ার প্লাস বি ভার্ব প্লাস সাবজেক্ট, আর একটা হচ্ছে দেয়ার প্লাস বি ভার্ব বাদে অন্যান্য ভার্ব যেগুলো এই তিনটি সেন্স নির্দেশ করে। এই তিনটি সেন্স নির্দেশক ভার্বগুলোকে ব্যবহার করছি, তারপরে সাবজেক্ট ইউজ করছি, আর ওই সাবজেক্ট অনুসারেই কিন্তু আমরা ভার্বটাকে ব্যবহার করছি। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো স্ট্রাকচারটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শর্ট বিষয়গুলো এখানে রয়েছে। এবং যেহেতু
ব্যবহারের দিক থেকে এটা বেশ ব্যাপক হারে হয়ে থাকে। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্যাটার্নটি সুন্দরভাবে বুঝে নিয়েছো। চলো আরেকবার একটু রিভিউ করে আসি। স্ট্রাকচারটি হচ্ছে লাস্ট স্ট্রাকচার এবং অন্যান্য স্ট্রাকচার থেকে সম্পূর্ণ ভিন্ন। এখানে স্ট্রাকচারটি শুরু হচ্ছে দেয়ার দিয়ে, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট, এবং এই দেয়ারকে আমরা বলছি ইন্ট্রোডাক্টরি দেয়ার, যার কোনো নির্দিষ্ট অর্থ সেন্টেন্সে থাকবে না, এটা জাস্ট সেন্টেন্সটাকে শুরু করতে ব্যবহার করা হবে। আর এই স্ট্রাকচারটি যে সকল তথ্যকে প্রকাশ করতে ব্যবহার করা হয় তা হচ্ছে কোনো কিছুর অবস্থান নির্দেশ করা, দ্বিতীয়টি হচ্ছে কোনো কিছুর অস্তিত্ব নির্দেশ করা, এবং যে সাবজেক্ট রয়েছে তার অবস্থা প্রকাশ করার ক্ষেত্রে, এবং এগুলো প্রধানত দেয়ার প্লাস বিভার্ব দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, তারপরে সাবজেক্ট থাকবে। কিন্তু বলা হচ্ছে বিভার্ব ছাড়া অন্যান্য বেশ ভার্ব রয়েছে যেগুলো স্ট্রাকচারে ব্যবহার করা হতে পারে, যেমন অস্তিত্ব বা অবস্থান নির্দেশক ভার্ব, তার সাথে রয়েছে গতি বা দিক নির্দেশক ভার্ব, এবং তার সাথে আরো রয়েছে কোনো কিছু হওয়া বা ঘটনা বা ঘটার নির্দেশক যে ভার্ব সেগুলো। এখন এই স্ট্রাকচারটাকে আমরা বিভিন্ন ধরনের অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ যুক্ত করে ব্যবহার করতে পারি, যা আমি অনেকটা সেন্টেন্সে ব্যবহার করে ফেলেছি। যেমন এগুলো প্রধানত সেন্টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে এসে গেছে, যেমন there appears a problem in the education system before our eyes। এগুলো হচ্ছে প্রধানত এক্সটেনশন হিসেবে অ্যাডভার্ব বসে গেছে। তারপরও এছাড়াও আমরা আরো কিছু অ্যাডভার্ব বা আমাদের অর্থের সাথে মিল রেখে আরো কোনো টাইম নির্দেশক অ্যাডভার্ব কিন্তু আমরা অর্ডার নির্দেশক অ্যাডভার্ব, পর্যায় নির্দেশক অ্যাডভার্ব গুলো কিন্তু ব্যবহার করতে পারি। যেমন while discussing the matter there arose a misunderstanding among us। তাহলে there arose a misunderstanding among us এটার সাথে আমি যুক্ত করেছি while discussing the matter, মানে বিষয়টি আলোচনা করার সময় আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হলো। last night গত রাতে there came a storm destroying everything। তাহলে গত রাতে বিশাল একটা ঝড় আসলো সবকিছু ধ্বংস করতে করতে। last month গত মাসে he arranged a party for his wife। সরি, এটা একটু মিস হয়ে গেছে, এটা অন্য একটা উদাহরণ আমরা এনে দিতে পারি, যেমন there started a hailstorm, এটাই দিই, এটা অন্য একটা সেন্টেন্স উদাহরণ চলে এসেছে। last month there started a hailstorm, মানে গত মাসে একটা শিলাবৃষ্টি শুরু হলো, এরকম আর কি। once upon a time একদা বা কোন এক সময়ে there lived a poor farmer in a certain village। কোন একটা গ্রামে একজন গরিব কৃষক বসবাস করত। একদা, ভেরি সুন খুব শীঘ্রই, there must be a way to solve the problem, মানে খুব শীঘ্রই সমস্যাটি সমাধান করার মতো একটা উপায় বের হয়ে যাবে বা পেয়ে যাব। এই যে এভাবে কিন্তু আমরা সেন্টেন্স গুলোকে প্রকাশ করতে পারি এবং লিখতে পারি আমাদের মনের ভাবকে প্রকাশ করার জন্য। So dear students, I think one by one I have been able to discuss all the 9 patterns of simple declarative sentence to you, and you have also been able to learn them and catch up the ideas in which way or to express which thought we can use the structures। তাহলে এই 9টি স্ট্রাকচারকে কিন্তু আমরা শিখে ফেললাম, এবং এগুলো সিম্পল সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে এবং সিম্পল থট গুলোকে প্রকাশ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। So dear students, আশা করি তোমরা এতক্ষণ আমার সাথে ছিলে। Now it's your turn to practice them at home and try to learn the pattern with proper attention। এখন যে প্যাটার্ন গুলো আমি তোমাদের শেখালাম এইগুলোকে বাড়িতে তোমাদের শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং মনে ধরে রাখতে হবে, so that you can use English in your practical life। So dear students, আজ আর নয়, তবে ভিডিও ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ রইল, যদি এই ভিডিও ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে নিবে এবং তোমাদের ভালো লাগা না লাগার বিষয়গুলোকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি এই চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাথে থাকার জন্য, এবং পাশে থাকা যে বেল বাটন রয়েছে তাতে প্রেস করে রাখবে, যাতে প্রতিনিয়ত যে কোনো ভিডিও ক্লাসের নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও এবং ভিডিও ক্লাসটি দেখে নিতে পারো। আর অবশ্যই ভিডিও ক্লাসগুলোকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং পরে দেখার জন্য সেভ করে নিবে, এবং এই ভিডিও ক্লাসের এই ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্কগুলো রয়েছে সেই লিঙ্কগুলো দেখে নিবে, যাতে এর সাথে গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যেতে পারো। এছাড়াও রয়েছে যে আই বাটন, এখানে ক্লিক করলেও তোমরা এই ভিডিও
সাথে সম্পর্কিত যে ভিডিও ক্লাসগুলো থাকে এখানে দেওয়া সেগুলো যাতে তোমরা পেয়ে যাও। So good students, thanks for being with me till the end of this video class. Best of luck. Stay at home, stay safe, and I wish to meet you again in the next class with another important video class on English language for you. Till then, peace be upon all of you. Bye.